হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকটা তোমাদের লাইফ টপিক বলতে পারো। সারা জীবনে তুমি ডাক্তার হও অথবা ইঞ্জিনিয়ার হও অথবা নার্সিংয়ে যাও, যাই করো না কেন, তোমাকে যে এন্ট্রান্সগুলো দিয়ে যেতে হয় সেই এন্ট্রান্সগুলোতে ভালো করতে গেলে ফিজিক্সের এই টপিক্সটা কিন্তু একেবারেই ভালো করে শিখতে হবে। এই কারণে আমি বলছি যে এই টপিক্সটা আমাদের ক্লাস 11-এর ফিজিক্সের প্রায় পুরো টপিকগুলোর সঙ্গে একেবারেই আদ্যোপান্তভাবে রিলেটেড। কেমনভাবে রিলেটেড? তুমি দেখো, সান্দ্রতা, পৃষ্ঠটান, এখানেও তোমার ফোর্সের ব্যাপার আছে। যে আর আছে কি না, সরল দোলগতি, ওয়েভ, এবং এর আগে যেগুলো আছে সমস্তগুলোতে দেখবে ফোর্সের ব্যাপার আছে। আর এই ফোর্স এর ব্যাপার সম্পর্কে আমরা ভালোভাবে যদি জানতে চাই, একটা বস্তুর সাম্য অর্থাৎ একটা বস্তুর ওপর রেজাল্টেন্ট ফোর্স কত, সব কিছু যদি আমরা জানতে পারি ঠিকঠাক, সেইটা আমাকে যে চ্যাপ্টারে গিয়ে জানতে হবে সেটা হলো NLM, নিউটনস লজ অফ মোশন। দেখো, এই নিউটনস লজ অফ মোশন এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি পদার্থবিজ্ঞানের কোন শাখার? আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা আমরা বলেছি, আলোচনা করেছি যে মেকানিক্স। এই মেকানিক্সের দুটো পার্ট আছে, একটা হলো ডিনামিক্স আর একটা হলো স্ট্যাটিক্স। ডিনামিক্স মানে গতি, যেখানে একটা বস্তু স্থির অবস্থায় থাকে, তার স্থিতিশীলতার কারণ বা তার স্থিতিশীলতার কন্ডিশান, এই সমস্ত জানার জন্য যে চ্যাপ্টার সেটা হলো স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স। আর একটা বস্তু যদি গতিশীল থাকে, সেই গতির ক্ষেত্রে তার বিভিন্ন অবস্থান, গতির অবস্থা, স্থির অবস্থায় কী কখন ছিল, সে গতিশীল হয়েছে কখন, গতিশীল হলে কতটা দ্রুততার সঙ্গে যাচ্ছে, এই সমস্তগুলো নিয়ে যে আলোচনাগুলো আমরা অলরেডি করে ফেলেছি, সেই আলোচনা হলো কাইনেমেটিক্স। আর বাকি থাকলো হচ্ছে ডিনামিক্স বা কাইনেটিক্স। তাহলে কাইনেমেটিক্স হলো কি না, গতি, স্থিতি, এই সমস্ত বিবেচনা করার জন্য যে বিজ্ঞান, সেটা হলো কাইনেমেটিক্স। আর কাইনেটিক্স এই গতির কারণ, এর কজ বা কারণ বোঝা যায় যেখান থেকে, সেটাকে আমরা বলবো কাইনেটিক্স। এই কাইনেটিক্স আর কাইনেমেটিক্স এই দুটো নিয়েই হচ্ছে ডিনামিক্স। তাহলে দেখো, একটা বস্তু এরকম আছে, সেই বস্তুটা স্থির থাকবে কি গতিশীল থাকবে, এইটা বুঝবো কি করে? না, স্থির থাকুক বা গতিশীল থাকুক, যাই থাকুক না কেন, সেটা কীরকমভাবে স্থির বা কোন কার সাপেক্ষে স্থির, সেই সমস্তগুলো বোঝা হয় এই টপিক্সের উপরে। আর এইটা কেন স্থির, why it is in rest, why the particle is in motion, এই কোশ্চেনটার আনসার যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে সব মিলিয়ে যেটা হয় সেটা হলো ডাইনামিক্স, অর্থাৎ কজ প্লাস এফেক্ট, এই দুটো বিষয়, অর্থাৎ গতি, স্থিতি এবং গতিস্থিতির কারণ নিয়ে যেটা বোঝা হয়, যেই টপিক্সে আমরা আলোচনা করে থাকি, সেটা হলো ডিনামিক্স। এই ডিনামিক্স এই বিষয়টা এসেছে কোথা থেকে? না, এখানে আমরা নিউটনিয়ান মেকানিক্স বলি, নিউটনিয়ান মেকানিক্স যেটাকে বলি, সেখান থেকে আমরা ডিনামিক্স কথাতে এসেছি। আমাদের বহুকাল আগে থেকে আমরা আগে আলোচনা করেছি যে সেখানে মহাকাশ বিজ্ঞানের প্রথমে মানুষ নানা রকমভাবে নানা গ্রহ উপগ্রহের যে গতি সংক্রান্ত নানা রকম থিওরি আবিষ্কার করলেন। তাদের গতি কেন চেঞ্জ হয়, কীভাবে চেঞ্জ হয়, কেন ছুটছে, বা কেন একটা গ্রহের চারদিকে উপগ্রহ ঘুরছে, এই গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কিন্তু আলোচনাগুলো অনেক দিন ধরে হয়ে আসছে। কিন্তু তাকে নিয়ে যাচ্ছে কে? একটা বস্তু গতিশীল থাকলে সেই গতিশীল থাকার কারণ কি, এইটা নিয়ে কিন্তু জানতে অনেক সময় লেগে গেছে। আমাদের আগেকার দিনে যারা ছিলেন, যারা ভালো দার্শনিক, যাদের চিন্তাভাবনা অনেক উন্নত ছিল, তাদের কিছু অনুমান ঘটিত কিছু কথা আমরা অনেক সময় গুরুত্ব দিতাম। যেমন ছিলেন অ্যারিস্টটল। তিনি বলেছিলেন যে কোনো বস্তু যখন গতিশীল থাকে, তখন সেই গতির কারণ হলো বাইরে থেকে কিছু একটা দেওয়া। উদাহরণ হিসাবে তিনি বললেন কি, যে একটা তীর, অ্যারো যখন যাচ্ছে, তাকে কি করছে? বাতাস ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু এই তথ্য বেশি দিন টেকেনি। মানুষ কিছু কিছু ঘটনায় বুঝতে পারলেন যে না, এটা কখনো সম্ভব নয়। এই রকমভাবে গতিশীল থাকা, কোনো বস্তুকে গতিশীল করার জন্য বাইরে থেকে বল দেওয়ার প্রয়োজন নয়। পরবর্তীকালে এই কেপলার, গ্যালিলিও
এবং কোপার্নিকাস এবং অ্যারিস্টটলের এই প্রিন্সিপালগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি কী করলেন, এগুলোর সমন্বয় সাধন করার চেষ্টা করলেন। সমন্বয় সাধন করতে গিয়ে তার পরীক্ষালব্ধ এবং থিওরিগুলোকে ইউনিফাইড করার তাগিদে যা যা বেরিয়ে এলো সেগুলোকেই আমরা বলি নিউটনস লজ অফ মোশন। আমরা আজকের নিউটন লজ অফ মোশনের উপরে জানতে চাই। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে একটা বস্তু গতিশীল থাকার কারণ তার উপর প্রযুক্ত বল নয়, বরং উল্টোটা নিউটন সাহেব এটাতেই জোর দিলেন। বললেন কি না, একটা বস্তুর উপর যদি প্রযুক্ত বল শূন্য হয়, এফ নেট মোট প্রযুক্ত বল যদি শূন্য হয়, তবেই সেই বস্তুটা গতিশীল থাকলে গতিশীল থাকে, স্থির থাকলে স্থির থাকে। এটা তোমরা আগেই জেনেছ। এখন আমরা নিউটন সাহেবের যে এই যে থিওরিটা, এটা কোথায় আছে, কিভাবে এলো, সেটা নিয়ে আলোচনা করব। দেখো, নিউটন সাহেব তিনি গ্রেট ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন, লন্ডন বা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। উলসফোর্ড বলে একটা জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1642 খ্রিস্টাব্দে। 1642 খ্রিস্টাব্দে পড়াশোনা করেছিলেন। করার পরে তার বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম তিনি অবদান রেখে গেছেন। যেমন গণিতের ক্ষেত্রে ক্যালকুলাস, অপটিক্সের ক্ষেত্রে পুরো আলোক বিজ্ঞান তোমরা দেখবে সেখানে নিউটন ভর্তি, অথবা পদার্থের সাধারণ ধর্ম, এই সমস্ত বিষয়ে নিউটনের অবদান রয়েছে। তিনি এই গতি সংক্রান্ত যে তথ্যগুলো এবং আরও কিছু বিষয়কে একটা গ্রন্থে লিপিবদ্ধ করে যান। তিনি প্রথমে চাননি, তার এক বন্ধু সায়েন্টিস্ট, তিনি এডমন্ড হেলি বলে এক ম্যাথমেটিশিয়ান, তিনি তার ইচ্ছায় তার যে কাজগুলো, এই নিউটনিয়ান মেকানিক্স যাকে বলছি, তার কাজগুলোকে তিনি লিপিবদ্ধ করে যান দ্য প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে। সেইখানে তার যে সেই লগুলো রয়েছে। ফার্স্ট ল অফ নিউটনস ফার্স্ট লজ অফ মোশন, নিউটনস ফার্স্ট ল বা ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন, এইভাবে তিনি ওই সূত্রগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। তাহলে আজকের আমরা পড়তে যাচ্ছি নিউটনিয়ান মেকানিক্স। এই নিউটনিয়ান মেকানিক্স সৃষ্টি হয়েছিল কিভাবে সেটা আমরা আলোচনা করলাম। এখন তোমরা খাতা পেন বের করো, খুব সুন্দর একটা নোট বানাও। আশা করি তোমাদের এই নিউটনের ব্যাপারে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য নতুন কিছু থাকবে। যারা 11 প্রথম শুরু করছো অথবা যারা ক্লাস 12 দিয়েছো, তারাও যদি এই ভিডিওগুলো দেখো, আমার মনে হয় নতুন কিছু পাবে। কথা বাড়াবো না, তোমরা খাতা পেন বের করে একটা সুন্দর ক্লাস নোট তৈরি করো। এই নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে কি আছে না, যেটা মূল ফাংশন করে যে ফোর্স, অর্থাৎ এটাই হলো কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থার জন্য দায়ী, বা কজ অ্যান্ড ইফেক্ট তোমরা জেনেছো, তোমরা ইংলিশে এটা পেয়ে থাকো বেশি। এই ক্ষেত্রে এই কজ হলো এই ফোর্স। নিউটনিয়ান মেকানিক্সে এইটাই হলো ফোর্স, এবং এই নিউটনিয়ান মেকানিক্সকে বলা হয় ক্লাসিক্যাল মেকানিক্স। এই ক্লাসিক্যাল মেকানিক্স কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না, বাহ্যিক অর্থাৎ বড় বস্তুর ক্ষেত্রে, যেখানে আমরা ম্যাক্রোস্কোপিক জায়গা বলছি, ম্যাক্রোস্কোপিক লেভেলে, অর্থাৎ যে বস্তুগুলোকে আমরা দেখতে পাচ্ছি বা যে বস্তুগুলোকে আমরা অনুভব করতে পাচ্ছি, বা ছোট কোনো পদার্থ, ছোট কোনো পার্টিকেল, সেই সমস্ত ক্ষেত্রে এই নিউটনিয়ান মেকানিক্স প্রযোজ্য, যেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল মেকানিক্স। কিন্তু যেখানে নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, অর্থাৎ অ্যাটমিক স্টেজে বা মলিকুলার স্টেজে, সেখানে কিন্তু নিউটনিয়ান মেকানিক্স কিছুটা হলেও প্রযোজ্য নয়। সেখানে যে মেকানিক্স প্রযোজ্য সেটাকে আমরা বলছি কোয়ান্টাম মেকানিক্স। সেখানেও ফোর্স রয়েছে, কিন্তু সেখানে কোয়ান্টাম মেকানিক্সে পুরোপুরি এইরকম ফোর্সের সঙ্গে
মাস, অ্যাক্সিলারেশন, এগুলোর সরাসরি রিলেশান সেরকমভাবে করা হয় না। এটা যাকে এটা আমরা ছেড়ে রাখছি। আমরা মেকানিক্সের আলোচনায়, মেকানিক্সের কটা ভাগ আছে সেটা তো আমাদের আলোচনা করে নেওয়া দরকার, এই কারণে আমরা এটা আলোচনা করে ফেললাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে আমরা গতি বা স্থিতির কথা আলোচনা করছি, অর্থাৎ যেটাকে আমরা কজ বলছি, সেই কজটা কি না হচ্ছে ফোর্স। ফোর্স মানে কি? বল। সেই বল কত রকমের আছে না, বল অনেক রকমের হয়। দেখো আমরা জানি যে বল হয় কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। আবার আমরা বলি উইক ফোর্স, স্ট্রং ফোর্স, উইক, স্ট্রং। আবার আমরা বলি কনজারভেটিভ, কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। এই সমস্ত ভাবে উপায়ে আমরা ফোর্সকে ডিফারেন্সিয়েট করেছি। কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স কি না, আমরা একটা বস্তুকে আর একটা বস্তুর উপর নিয়ে যাচ্ছি, তখন তাদের মধ্যে সংস্পর্শ আছে বলে ঘর্ষণ বল কাজ করছে। একটা তরল স্তর আছে, তার উপর দিয়ে তরল স্তরের উপর একটা প্লেটকে রেখে সরাচ্ছি, তাদের মধ্যে কন্ট্যাক্ট ফোর্স, সেটা হলো গিয়ে ভিসকাস ফোর্স, সান্দ্রতাজনিত বাধা বল। এই ধরনের বলগুলো, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ সংস্পর্শ বল, সংস্পর্শের কারণে আছে। আর নন কন্ট্যাক্ট ফোর্স কি কি আছে না, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, সেখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, আধান দুটোর মধ্যে আকর্ষণ কাজ করছে বা বিকর্ষণ কাজ করছে, কিন্তু তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই। এইটা হলো তার উদাহরণ, নন কন্ট্যাক্ট ফোর্স বা অসংস্পর্শী বল। ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক, এখানে একটা মেরু আছে, এখানে একটা মেরু আছে, দুটো চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে, তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, এটা হলো ম্যাগনেটিক ফোর্স। এরকম অনেক ফোর্স আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, এরপরেই আমরা মহাকর্ষ বল পাবো, সেখানে আমরা দেখব সেটাও নন কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ, দুটো বস্তু দূরে আছে, তাদের মধ্যে সংস্পর্শ থাকুক আর না থাকুক, একটা আকর্ষণ বল কাজ করছে, এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স হলো একটা নন কন্ট্যাক্ট ফোর্স। স্ট্রং ফোর্স আর উইক ফোর্স, এই যে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স বললাম, এটা এই দুটো বস্তু আছে, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করছে, আমরা কখন বুঝতে পারছি? অত্যন্ত ক্ষীণ। কিন্তু এখানে যদি দুটো বস্তু, আধানগ্রস্ত বস্তুকে রাখি, তারা কিন্তু ছুটে যায় নিজেদের দিকে, সেইটা হলো অনেক স্ট্রং। চুম্বক রাখলে সেটাও ছুটে যায় তাড়াতাড়ি, সেটাও অনেক স্ট্রং। এই কারণে উইক ফোর্স যেমন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, স্ট্রং ফোর্স হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স, এছাড়া হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স এগুলো হলো স্ট্রং ফোর্সের উদাহরণ। এছাড়াও অনেক উদাহরণ আছে, উদাহরণের তো কোনো শেষ নেই। এবার কনজারভেটিভ, নন কনজারভেটিভ, একটা ক্ষেত্রে দেখা যায় একটা ফোর্স ফিল্ড, যখন একটা ফোর্স একটা জায়গায় থাকছে, তাকে আমরা ফোর্সকে আমরা ভেক্টর দিয়ে দেখাচ্ছি, তার ইন্টেন্সিটি, অর্থাৎ একটা ইউনিট মাস থাকলে তার উপর ফোর্স কত, ইউনিট চার্জ থাকলে তার ফোর্স কত, ইউনিট পোল থাকলে অর্থাৎ এন পোল, এস পোল, নর্থ পোল, সাউথ পোল, এই সমস্ত ক্ষেত্রে তার চার্জ, তার পোল স্ট্রেংথ, তার মাস, এইগুলোর উপর ডিপেন্ড করে সেখানে একটা ফিল্ড বলা হয়, ফোর্সটাকে ফোর্স ফিল্ড বলা হয়। সেই যে ফিল্ড, সেই ফিল্ডের কোনো জায়গা থেকে আরেক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসে, যদি একই জায়গায় নিয়ে আসা হয়, তাহলে দেখা যায় একটা বস্তুর উপরে কোনো কাজ করতে হচ্ছে না। সেক্ষেত্রে সেইখানে যে ফিল্ডটা থাকে সেখানে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স ফিল্ড। আর যদি কোনো কাজ করতে হয়, ধরো আমি একটা ফিল্ড আছে, এখানে একটা ফিল্ড আছে, এই ফিল্ডটায় আমি একটা বস্তুকে এখান থেকে এখানে নিয়ে গিয়ে আবার এদিক থেকে ঘুরিয়ে এনেছি, টোটাল ওয়ার্ক যদি জিরো হয় তাহলে আমি বলবো এটা কনজারভেটিভ ফোর্স। আর ওই ফিল্ডটাই যদি ঘুরিয়ে আনলে যদি টোটাল ওয়ার্ক নট ইকুয়ালস টু জিরো হতো, তাহলে আমি বলবো নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তুমি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এখানে একটা যদি ব্লক থাকে, এই ব্লকটাকে আমি সরিয়ে নিয়ে গেলাম, ওয়ার্ক ডান হলো, আবার আমি পিছিয়ে নিয়ে আসলাম, ওয়ার্ক ডান হলো। এখানে যে ফ্রিকশানের জন্য অর্থাৎ ঘর্ষণের জন্য যে ওয়ার্ক ডানটা হয়েছে, সে এদিকে নিয়ে গেলেও হলো, এদিকে নিয়ে গেলে হলো, টোটাল ওয়ার্ক ডান কিন্তু নট ইকুয়ালস টু জিরো, তাহলে ফ্রিকশান হবে নন কনজারভেটিভ। আর আমি যদি বলি এখানে গ্র্যাভিটি, আমি এমজি ওজনকে এই উচ্চতায় তুলছি, ওয়ার্ক ডান হলো এমজিএইচ, আবার নিচের দিকে নামাচ্ছি, ওয়ার্ক ডান হলো মাইনাস এমজিএইচ, তাহলে টোটাল ওয়ার্ক ডান কী হবে? এমজিএইচ প্লাস এমজিএইচ হয়ে যাবে জিরো।
এক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, সেটা হলো কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এইভাবে আমরা বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ ফোর্স পাবো। আবার আমরা দেখব টেনশান, ধাক্কা, পুল, পুশ, এই সমস্তগুলো কিন্তু ফোর্স, বিভিন্ন রকম ফোর্স বা বল। আমরা বাংলায় যেটাকে বলছি বল, সেই অনেক রকম বল এখানে আমরা দেখতে পাবো। এইটাই হলো আমাদের ডিনামিক্সের গোড়া। ডিনামিক্সের মূলে আছে এই বল। বল দ্বারাই কিন্তু কাজ হচ্ছে। দেখো, একটা বস্তু যখন এই জায়গায় ছিল, এই জায়গায় এলো, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার গতিবেগ চেঞ্জ হলো কি হলো না? কতটা চেঞ্জ হলো? তার ভরের সঙ্গে এখান থেকে এখানে যেতে কতটা তার উপর বাহ্যিক কিছু প্রয়োগ করতে হচ্ছে, সব কিছুর উপরে আছে কিন্তু এর উপর কতটা বল প্রযুক্ত হয়েছে। এই বিষয়টা কিন্তু আমাদের এখানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই বলের ধারণা নিয়েই হলো বলবিদ্যার গতিসূত্র, নিউটনের 3টি গতিসূত্র। লজ অফ মোশন, নিউটন লজ অফ মোশন, ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন। ফার্স্ট ল অফ মোশনে কি বলা হয়েছে? তা কোনো বস্তু তার গতীয় অবস্থা বা স্থিতি অবস্থা বজায় রাখবে যদি তার উপর লব্ধি বলের মান 0 হয়। এটাকে সুন্দর করে তার বিবৃতিতে তিনি কি বলেছিলেন, যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুটি স্থির থাকলে স্থির থাকবে, আর গতিশীল থাকলে সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এটাই হলো নিউটনের ফার্স্ট ল, অর্থাৎ ফার্স্ট ল অফ মোশন, প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র থেকে আমরা তাহলে কি জানলাম? যে একটা বস্তু সে তার সাধারণ ধর্ম হলো তার বেগ যদি 0 থাকে পরেও বেগ 0 থাকবে যদি তার উপরে বাহ্যিক বল সমান 0 হয়। আবার একটা বস্তু গতিশীল আছে ইউ বেগে, পরেও তার বেগ ইউ থাকবে যদি তার উপর প্রযুক্ত বলের মান 0 হয়। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম, একটা বিষয় জানতে পারলাম, একটা ধর্ম জানতে পারলাম, যেটা হলো পদার্থের একটা বিশেষ ধর্ম বা পদার্থের একটা সাধারণ ধর্ম, সেটা হলো জাড্য ধর্ম। সেটা কি না, একটা বস্তুকে বাইরে থেকে যখন তুমি কিছু বলছো না, সে বাবু স্থির থাকলে স্থির থাকবে, ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকবে, চলতে থাকলে চলতে থাকবে। কি এই পাখা ফ্যান ঘুরছে, তুমি সুইচ অফ করে দাও তাও ঘুরতে থাকছে, শুধু তার ওখানে বল বিয়ারিং বা যাই হোক না কেন সেখানে একটা রেজিস্টিভ ফোর্স রয়েছে বলে আস্তে আস্তে সে থেমে যাচ্ছে। একটা ক্রিকেট বলকে ব্যাট দিয়ে মারা হলো, সেখানে কী হবে, সেই বলটা চলতেই থাকছে। এবারে গড়িয়ে 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 যখন পড়ছে তখন মাঠের দ্বারা একটা বাধা বল পাওয়ার ফলে সে একটু দূরে গিয়ে আস্তে আস্তে গড়াতে গড়াতে গিয়ে সে স্থির হচ্ছে। কিন্তু তার ধর্মটা কি? বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই যে ধর্ম, এটাকে বলা হয় জাড্য ধর্ম। আর স্থির বস্তু স্থির থাকতে চাওয়াকে আমরা বলবো স্থিতিজাড্য, স্থিতিজাড্য। আর গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়াকে আমরা বলবো গতিজাড্য। এগুলো তোমরা আগে পড়েছো, তোমরা জানো, এগুলো তোমাদের সহজ লাগছে। আর কি পেয়েছি ফার্স্ট ল থেকে? না বলের সংজ্ঞা, বলের ধারণা বা বলের সংজ্ঞা। কি বলেছি বলের সংজ্ঞা? যে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর অবস্থার, গতীয় অবস্থার পরিবর্তন হয়। গতীয় অবস্থার পরিবর্তন মানে কি? এই যে এর বেগ ছিল, বেগ ধরো একটা বস্তুর বেগ ছিল ইউ, এখন হয়ে গেল ভি, তাহলে কি হলো? তার গতিবেগের মান চেঞ্জ হলো। একটা বস্তু এদিকে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, সে কিছুক্ষণ পরে এই দিকে ঘুরে গেল 5 মিটার পার সেকেন্ড বেগে। তার বেগের মান একই আছে কিন্তু এই দিক চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তার গতির অবস্থারও চেঞ্জ হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে
কি আছে, এর পেছনে কে আছে, না প্রযুক্ত বল রয়েছে। অর্থাৎ কোনো বস্তুর উপর যা প্রযুক্ত হলে বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রযুক্ত বল। দেখো একটা বস্তু গড়িয়ে আসছে, একটা বড় চাকা তোমার দিকে গড়িয়ে আসছে, একটা রোলার গড়িয়ে আসছে, তুমি তাকে ধরার সাহস করবে না, ধরতে গেলে তোমাকে চিপে দিয়ে চলে যাবে। আবার একটা বল গড়িয়ে আসছে, তুমি ধরে নেবে। এই যে গড়িয়ে আসছে, গড়িয়ে আসার সময় কী হবে, তার গতীয় অবস্থা আছে, তাকে তুমি বাধা দিচ্ছ, বাধা দিয়ে আটকাচ্ছ। এই যে বাহ্যিক বল দিচ্ছ বলে তার গতি থেকে সে স্থির হলো, গতীয় অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় আসতে পারলো, তার জন্য যা লাগলো সেটা হলো এই বল, যেটা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পেয়ে থাকি। তাহলে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস জানলাম, একটা হলো জাড্য ধর্ম আর একটা হলো বলের ধারণা। অ্যাকচুয়ালি এই নিউটনের ফার্স্ট লটা থেকে আমরা গুণগত দুটো ধারণা পেলাম, পরিমাণগত কিছু পেলাম না। সেকেন্ড ল থেকে আমরা পরিমাণগত বিষয় পেয়ে থাকি। এই সেকেন্ড লটা থেকে আমরা যেটা পাই সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে ভরবেগের কথা জানতে হবে। আমরা ক্লাস 9-এ জেনেছি যে ভরবেগ হলো ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর যে গতীয় ধর্ম, তাকে আমরা বলছি ভরবেগ। এটা একটা ভেক্টর রাশি, যেটা একটা স্কেলার এবং একটা ভেক্টরের সমন্বয়ে গঠিত। এর একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এর মাত্রা ml⁻⁻1। এই সমস্তগুলো আমরা জেনেছি। এটাকে আমরা বলি রৈখিক ভরবেগ, কারণ কৌণিক ভরবেগও আছে। শুধু ভরবেগ বুঝলে আমরা বুঝবো কি, রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম, ইংরেজিতে বলে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম এই কেমন, এই বিষয়গুলো আমরা জেনেছি যে কোনো একটা বস্তুর ভর এবং তার বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। এটা একটি ভেক্টর রাশি, যে ভেক্টর একটা স্কেলার এবং একটা ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত, যার SI একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, CGS একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এবং যার মাত্রা ml⁻⁻1। যেহেতু এটা ভেক্টর, যেহেতু এর পরিবর্তনগুলো আমরা ভেক্টর বিয়োগের নিয়ম থেকে বুঝতে পারবো, আর এর পরিবর্তনের উপর নির্ভর করে আমরা সেকেন্ড ল অফ মোশন অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র এইটা ভালো করে বুঝতে পারবো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা কি বলবো না, দেখো কোনো বস্তুর এরকম একটা বস্তু রয়েছে, এর বেগ এদিকে আছে, তাহলে ভরবেগ হবে P1 = m×u। দেখো এই বেগে চলতে থাকবে যদি এর উপর প্রযুক্ত বল 0 হয়, কিন্তু এর উপর যদি বল প্রয়োগ করা হয়, ধরা যাক এর উপর একটা বল প্রযুক্ত হয়েছে, এই বলটা এখনও প্রযুক্ত আছে, অর্থাৎ স্থির বল প্রযুক্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এর বেগ বেড়ে v হলো। তাহলে এখানে P2 মোমেন্টাম আমি লিখব কত, m×v। তাহলে মোমেন্টাম আগে ছিল, ভরবেগ আগে ছিল mu, এখন হলো v। এর জন্য কত সময় নিল না, সে t সময় নিল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে না, ভরবেগের পরিবর্তন প্রথমে আমাকে জানতে হবে না, ডেল্টা p, এটা একটা ভেক্টর রাশি, তাহলে কি হবে P2 - P1, P2 - P1। এবার এটা যদি t সময় লাগে, ডেল্টা t সময় লাগে, ডেল্টা p বাই ডেল্টা t সমান আমরা লিখব P2 - P1 বাই ডেল্টা t। এইটাকে আমরা বলছি ভরবেগের পরিবর্তনের হার। কারণ কি, দেখো ডেল্টা টি সময়ে পরিবর্তন হয়েছে ডেল্টা পি, 1 সেকেন্ডে পরিবর্তন হবে ডেল্টা পি বাই ডেল্টা টি। এই 1 সেকেন্ডে যে পরিবর্তনের হার হয় তাকে আমরা বলি কোনো রাশির পরিবর্তনের হার। এই কারণে আমরা এখানে বলতে পারছি যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হলো dp/dt। আমরা অবকলনও জেনেছি, ভেক্টরও জেনেছি। এবারে আমরা বুঝতে পারছি যে কেন আমরা এসব জেনেছি না, dp/dt এইটা হলো ভরবেগের পরিবর্তনের হার। এবারে এর উপর প্রযুক্ত বল F, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো F সমানুপাতিক dp/dt। এইটাই হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ।
এবারে এইটার সঙ্গে এটাকে যদি সমান করতে হয়, সমানুপাতিক চিহ্নটা তুলতে হয়, তাহলে কে ইন্টু ডিপি বাই ডিটি করতে হবে। এবার এমনভাবে আমরা এর এককটা নিয়েছি, এই এককটা আমরা আরবিটারিলি চুজ করতে পেরেছি, কারণ বলের একক আগে আমাদের জানা ছিল না। নিউটনিয়ান মেকানিক্সের পরে আমাদের বলের একক জানা হয়েছে, সেই বলের একক আমরা একটু পরে আলোচনা করছি। এখন এই একক, এদের একক এবং এই একককে এমনভাবে সেট করা হয়েছে যাতে কে এর মান 1 হয়। বোঝা গেল? এটা কিন্তু এমনি এমনি কে এর মান 1 নয়, তাহলে তো সব জায়গায় কনস্ট্যান্টকে আমরা 1 ধরে দিতাম। জি এর মান 1 ধরতাম, ক্যাপিটাল জি এর মান 1 ধরতাম, 4πε0 এর মান 1 ধরতাম, এইচ এর মান 1 ধরতাম। সেটা কি পারি না। কিন্তু এখানে আমাদের স্কোপ ছিল যে আমি এখানে এমনভাবে এর ইউনিটটা সেট করব যাতে কে এর ভ্যালুটা 1 হয়। এবারে আমি সেই প্রসঙ্গে আসছি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে যেটা হলো সেটা হলো গিয়ে কে ইকালস টু 1 বসালে এফ ইকালস টু আমরা লিখব ডিপি বাই ডিটি। এবার পি ডিপিটা কি, ডেল্টা পিটা কি, এম ভি মাইনাস এম ইউ। তাহলে ডিপিটাকে আমি লিখতে পারি এম ইন্টু ডেল্টা ভি। দেখো এম ভি মাইনাস এম ইউ, এইটাই তো ডেল্টা পি ছিল। কেমন? এইখানে যদি আমি এম কমন নিই, ভি মাইনাস ইউ হবে, তাহলে এখানে এম ইন্টু ডেল্টা ভি লিখতে পারবো। একে যদি ডেল্টা টি দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে ডেল্টা টি দিয়ে ভাগ হবে। কেমন? তাহলে আমরা এখানে লিখতে পারি না, ম্যাথমেটিক্যালি আমরা এই পর্যন্ত এইরকম লিখতে পারি এম ইন্টু ডেল্টা ভি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, ডেল্টা পি বাই ডেল্টা টি সমান হবে এম ডেল্টা ভি বাই ডেল্টা টি। এবার ডেল্টা টি লিমিট টেন্স টু 0 যদি হয় তাহলে আমি এটা ডিপি বাই ডিটি সমান আমি লিখতে পারি এম ইন্টু বেগের পরিবর্তনের হার। তোমরা ক্লাস 9 থেকে জানছো যে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, এম ইন্টু এ। তাহলে আমরা এখানে লিখতে পারবো এফ সমান এম ইন্টু এ। দেখো এইটা কিন্তু মোর জেনারেল, কারণ দেখো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ভরের পরিবর্তনের কারণে হতে পারে, একটা বেগের পরিবর্তনের কারণে হতে পারে। কোনো কোনো সংস্থার ক্ষেত্রে ভরের পরিবর্তন হয়, কোথায় হয়? রকেটে তার ভর কমে যাচ্ছে, পরিবর্তনশীল ভর। বা একটা বেল্ট চলছে, তার উপরে আমি কিছু ফেলে দিচ্ছি, আস্তে আস্তে তার ওজন বেড়ে যাচ্ছে, ভর বেড়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তনশীল সংস্থা বলা হয়, পরিবর্তনশীল ভরযুক্ত সংস্থা। যে সংস্থায় ভরের পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু আমি এই ফর্মুলাটা লিখব না, কিন্তু এই ফর্মুলাটা লিখতে পারবো। দেখো এই ফর্মুলাটা যদি আমি আরও ভালো করে লিখতে চাই, ধরা যাক আমি এরকম এফ সমান লিখব ডি ডিটি অফ পি, পি এর জায়গায় আমি এম ভি লিখলাম। এবার এম যদি পরিবর্তনশীল হয়, দুটোই যদি চলরাশি হয়, তোমরা সেখানে শিখেছো অবকলনে বলা হয়েছিল ডি ডিটি অফ ইউ ভি, সেখানে ইউ ডিভি ডিটি প্লাস ভি ডিউ ডিটি লিখেছিলে, মনে নেই? ডি ডিটি অফ ইউ ভি সমান তোমরা লিখেছে ইউ ডিভি ডিটি প্লাস ভি ডিউ ডিটি, এরকম তোমরা লিখেছিলে। তাহলে এখানে তুমি লিখবে ডিএম ডিটি ইন্টু ভি প্লাস এম ডিভি ডিটি। দেখো এখানে দুটোই যদি পরিবর্তিত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আর এইটাকে এইভাবে লেখা যায় না। এই কারণে এই ফর্মুলাটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের মোর জেনারেল ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এই হলো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাই না, দুটো জিনিস পাই। যেখানে আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পেয়েছিলাম, এখানে বলকে আমরা হিসেব করতে পারছি না, বল সমান আমরা লিখতে পাচ্ছি এফ, বলকে আমরা এফ দিয়ে লিখছি, বল সমান এম ইন্টু এ, মানে ভর গুণিতক ত্বরণ। অর্থাৎ আমরা এটাকে হিসেব করতে পারছি, মেজারমেন্ট করতে পারছি। অর্থাৎ এর আমরা একক লিখতে পারবো, ভরের একক আর ত্বরণের একক গুণ করে দিলে বলের একক পাবো। আর একক লিখতে পারা মানে সেটাকে আমরা বলবো একটা পরিমাপযোগ্য রাশি। অর্থাৎ এখানে আমরা বলকে পরিমাপ করতে পারছি, আর পরিমাপ করতে পারছি মানে বল সম্পর্কে আমরা ফার্স্ট ল থেকে আমরা গুণগত তথ্য পেয়েছিলাম। গুণগত তথ্য এটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ। আর সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি কি, পরিমাণগত তথ্য। হ্যাঁ, কোয়ালিটেটিভ ডাটা। আর এখানে হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। এই হলো গিয়ে বিষয়, যেটা আমরা ফার্স্ট ল থেকে পেয়েছিলাম, গুণগত তথ্য।
এখানে পরিমাণগত তথ্য। আর কি পেয়েছিলাম ফার্স্ট ল থেকে? একটা হচ্ছে পেয়েছিলাম বলের সংজ্ঞা, আর হচ্ছে জাড্য। এখানে আমরা বলের সংজ্ঞা ফার্স্ট ল থেকে আমরা গুণগত তথ্য পেয়েছি, বলেরও গুণগত তথ্য পেয়েছি, জাড্যেরও গুণগত তথ্য পেয়েছি। সেকেন্ড ল থেকে আমরা বলের পরিমাপগত তথ্য যেমন পাই, জাড্যেরও পরিমাপগত তথ্য পাবো। কিভাবে পাবো সেটা আমি আলোচনা করছি। দেখো, যখন আমি বলেছিলাম একটু আগে যে তোমার দিকে একটা রোলার ছুটে আসছে, তুমি তাকে আটকানোর চেষ্টা করবে না, সরে যাবে। আর যখন তোমার দিকে একটা বল গড়িয়ে আসছে, তুমি ধরে নেবে। কেন না? জাড্যটা কার ক্ষেত্রে বেশি? রোলারের ক্ষেত্রে বেশি। কেন না? রোলার অনেকটা ভারী, ভর বেশি। জাড্যের পরিমাণ হলো কোনো বস্তুর ভরের পরিমাণ। এইটা তোমরা জেনেছো। এখানে এটাকে বোঝানোর জন্য কি হবে যে এফ বাই এ সমান, এখানে কিন্তু ভেক্টর এরকম ভাগ হয় না, এফ বাই। এবারে আমাকে কি করতে হবে? ভেক্টরের ম্যাগনিটিউড নিতে হবে, এম ইন্টু এ মড। তাহলে এফ ইকুয়ালস টু এম এ হবে। সেখান থেকে আমি লিখতে পারবো এফ বাই এম ইকুয়ালস টু এফ বাই এ ইকুয়ালস টু এম। দেখো, একটা বস্তু আমাদের দিকে আসছে, সেই বস্তুটাকে বেশি বল দিয়ে যদি আমাকে থামাতে হয়, অর্থাৎ তার গতির অবস্থার পরিবর্তন করতে যদি বাইরে থেকে বেশি বল প্রয়োগ করতে হয়, তাহলে তার জাড্য বেশি হবে। আর জাড্য বেশি হওয়া মানে বুঝতেই পারছো এম বেশি হবে। দুটো বস্তুর উপর সমান বল প্রয়োগ করেছি, যা আরেকটাকে বললাম যা, সমান বল প্রয়োগ করেছি। সেক্ষেত্রে যে বস্তুটা বেশি ভারী তার ত্বরণ কম হবে, আর যে বস্তুটা কম ভারী তার ত্বরণ বেশি হবে। সেখান থেকেও আমরা বলতে পারি যে এই ভরই হলো কোনো পদার্থের জাড্যের পরিমাণ। কোনো পদার্থের বা কোনো বস্তুর জাড্যর পরিমাণ হলো সেই বস্তুর ভর। তাহলে বল সমান এম ইন্টু এ, আর জাড্য সমান এম। এখানে কিন্তু এটা চলনের ক্ষেত্রে বলা হচ্ছে। চলন মিন্স ট্রান্সলেশন। তোমরা ক্লাস 9 গতিতে পড়েছো, একটা সরল রৈখিক পথে একটা এখানে কণা বা বিন্দু, ছোট বস্তু, বিস্তৃত বস্তু নয়, সে চলছে, তখন তার গতিকে আমরা চলন বলবো। আর চলনের ক্ষেত্রে বল সমান এম এ এবং জাড্য সমান এম, এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে এম এ বল হচ্ছে একটা, এম ভর, আর এ হচ্ছে ত্বরণ। তাহলে এটা স্কেলার, এটা হলো গিয়ে স্কেলার, আর এটা হলো গিয়ে ভেক্টর। এই ভেক্টর আর স্কেলারের সমন্বয়ে যেটা হলো গিয়ে বল হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং এর মাত্রা কি? ভরের মাত্রা এম, আর এই ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলের মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2। এবারে এসআই পদ্ধতিতে এর ইউনিট কী হবে? কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার, আর সময়ের একক সেকেন্ড। কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার -2। এসআই এককে এটা হলো। সিজিএস এককে কী হবে না? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এইগুলো হলো বলের একক। এগুলো পরম একক বা অ্যাবসলিউট ইউনিট। আরও কিছু কিছু একক আছে, সেই এককগুলো নিয়ে আমি এখন আলোচনায় আসছি। দেখো, বলের একক। বলের একক যদি আমরা এম ইন্টু এ ফর্মুলা অনুযায়ী করি, তাহলে আমরা একটা পাবো অ্যাবসলিউট ইউনিট বা পরম স্কেল, পরম একক। আর একটা হলো অভিকর্ষীয় একক। পরম এককটা কি না? দেখো, 1 গ্রাম বস্তুকে আমি যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে চাই, 1 গ্রাম বস্তুর উপরে আমাকে যে বল প্রয়োগ করতে হয় সেটা কত না? হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তু রয়েছে, তাকে আমি একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে তার ত্বরণ সৃষ্টি হলো। সেই ত্বরণটা যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তখন আমরা যে বল প্রয়োগ করলাম সেই বলকে আমরা বলবো 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিজ্ঞানী নিউটনের নাম অনুযায়ী এই 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় 1 নিউটন বা 1 নিউটন। এই গ্রাম সেন্টিমিটারটাকে বলা হয় 1 ডাইন। আর অভিকর্ষীয় একক কি না? দেখো, আমরা পৃথিবীর পৃষ্ঠে আছি, আমাদের সবসময় পৃথিবী টানছে। সেই পৃথিবীর দিয়ে টান দিয়ে যদি আমরা একটা বলকে বুঝি,
তাহলে সেই বল সম্পর্কে ধারণা করা আমাদের পক্ষে সহজ। কারণ কি বলতো, আমরা দৈনন্দিন জীবনে বহু কাজ করছি, আমাদের বয়ে নিতে হয় বিভিন্ন জিনিস। 1 কেজি কোনো ভারী বস্তুকে বইতে কতটা কষ্ট হয় আমরা জানি, 2 কেজি কষ্ট বেশি হয়, 5 কেজিতে কীরকম কষ্ট। অর্থাৎ আমাদের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে যে 5 কেজি ভর, 5 কেজি ওয়েট যদি বল বলে, তাহলে বলটা কতটা আমি ফিজিক্যালি ফিল করতে পারব। আর সেই ফিলটা হলো বড় কথা। এখানে অভিকর্ষীয় একক হলো কি না, এখানে এটা এসআই, এটা হচ্ছে সিজি, এটা এসআই লেখো, আর এটা হলো সিজিএস ইউনিট। অভিকর্ষীয়তেও এসআই এবং সিজিএস আছে, এদিকে সিজিএস থাক আর এদিকে হলো এসআই। সিজিএস এককে বলা হচ্ছে গ্রাম ফোর্স, এটা হলো গ্রাম ফোর্স, আর এটা হলো কিলোগ্রাম ফোর্স। এই গ্রাম ফোর্সটা কি না, কোনো বস্তু যার ভর 1 গ্রাম তাকে পৃথিবীর উপরে রাখলে পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবী যে বলে তাকে টানে বা আকর্ষণ করে সেটাকে বলা হয় 1 গ্রাম ফোর্স। আর 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠে রাখলে পৃথিবী কেন্দ্রের দিকে তাকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় 1 গ্রাম ফোর্স। এটা আমরা জানি 1 গ্রাম ফোর্স সমান কত হবে না, ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ এম গুণিতক জি। তাহলে এখানে 1 গ্রাম জি হলো 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 গ্রাম ফোর্স মানে 9.8 জি এর ভ্যালু কত হবে, 1 গ্রাম ইন্টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 গ্রাম ফোর্স হলো 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 কিলোগ্রাম ফোর্স কত হবে সেটাও আমি এখানে বের করতে পারবো। মোদ্দা কথা, আমাদের বলের এই এককগুলো আমরা ব্যবহার করে থাকি। পরম একক সিজিএস একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা ডাইন বলছি। এসআই একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা নিউটন বলছি। আর গ্রাম ফোর্স, কিলোগ্রাম ফোর্স, এদের মধ্যে আমরা রিলেশান বের করব। ফার্স্ট আমরা করব কি 1 নিউটন। 1 নিউটন সমান কত, 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, আর 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার আর সেকেন্ড স্কোয়ার, তো কোনো চেঞ্জ হয় না। তাহলে কী হবে, 1000 ইন্টু 100, 1 2 3 4 5 10 4 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটা হলো ডাইন, তাহলে হবে এটা 10 টু দি পাওয়ার 5 ডাইন। এগুলো তোমাদের কাছে সহজ, তোমরা ক্লাস 9-এ করেছো। 9 তাহলে নিউটন, 1 নিউটন সমান আমরা পেলাম 10 টু দি পাওয়ার 5 ডাইন। এইভাবে আমরা ফাটাফাট করে বলবো এগুলো। 1 গ্রাম ফোর্স সমান আমরা একটু আগে দেখেছিলাম 1 গ্রাম ইন্টু জি এর মান 980, 1 গ্রাম 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হবে 980 ডাইন। 1 কিলোগ্রাম ফোর্স সমান কত হবে, 1 কিলোগ্রাম ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অভিকর্ষজ ত্বরণের মান, তাহলে হবে 9.8 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হবে 9.8 নিউটন। এই সম্পর্কগুলো আমাদের মনে রাখতে হবে, অলরেডি আমরা জানি। অতএব আমরা ফোর্সকে, বলকে পরিমাপ করতে পারি, আর সেই বলের সেই পরিমাপের যে একক, সেই একক নিয়ে আমরা আলোচনা করলাম। আর জাড্যের ক্ষেত্রে কি হবে, জাড্য কোনো বস্তুর চলনের ক্ষেত্রে কোনো বস্তুর জাড্য তার ভরের পরিমাণের উপর নির্ভর করে, আর তার একক তো আমরা বুঝতেই পারছি, ভরের একক কিলোগ্রাম বা গ্রাম এই সমস্ত হবে। এই হলো গিয়ে আমাদের সেকেন্ড ল এর আলোচনা। দ্বিতীয় ল থেকে আমরা ফার্স্ট ল পাবো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড লটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফর্মুলা অর্থাৎ পরিমাপগত, আর ফার্স্ট লটা হচ্ছে একটা গুণগত বিষয়। তাহলে দুটো ল নিশ্চয়ই একই কথা বলছে, নিউটনেরই তো ল, একই কথা বলছে। তাহলে নিশ্চয়ই সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট ল বের করতে পারবো বা প্রুভ করতে পারবো, ডিরাইভ করতে পারবো, যাই বলি না কেন। যে সেকেন্ড ল থেকে ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা ফার্স্ট ল অফ মোশন কী করে পাব। দেখো সেকেন্ড ল অফ মোশনে বলছে যে ফোর্স এফ নেট ইকুয়ালস টু এম ইন্টু এ। এইটা কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করব। আমাদের ক্লাস 11-এর তাপ ছাড়া, তাপগতিবিদ্যা ছাড়া অন্য সমস্ত জায়গায় ওয়ার্ক পাওয়ার এনার্জি, তোমার সরল দোলগতি, যাই করি না কেন সব জায়গায় আমাদেরকে কিন্তু সাম্যের কথা বিবেচনা করতে হয়, বলের কথা বিবেচনা করতে হয়। আর সেই বল পরিমাপ করার যে ফর্মুলা সেটা হলো নিউটনের সেকেন্ড ল। তাহলে এখানে এফ নেট ইকুয়ালস টু এম ইন্টু এ ফার্স্ট ল থেকে পাচ্ছি। এবার এটাকে যদি সাজিয়ে লিখি, এ সমান আমরা কি লিখবো, ভি মাইনাস ইউ বাই টি। ভরে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ।
এবারে এইটা যদি জিরো হয়ে যায়, দেখো বাহ্যিক বল শূন্য মানে কি, একটা বস্তুর উপর তুমি চারদিক থেকে টেনে রেখেছো একটা বস্তুকে, কিন্তু তার জন্য বাহ্যিক বল শূন্য বলা যেতে পারে। কেন বলো তো? বলবে না স্যার সবাই মিলে টানছি, কেন এটা বাহ্যিক বল শূন্য হবে? না, বল হলো একটা ভেক্টর রাশি, সেখানে আমার লব্ধিটা দেখতে হবে। সব বলগুলোর যোগ করে যদি লব্ধি শূন্য হয় তাহলে তার উপর বাহ্যিক বল শূন্যই বলবো, যতই তাকে চারদিক থেকে টানো না কেন, বাহ্যিক বল শূন্য। তাহলে এফ নেট যদি শূন্য হয় তাহলে আমি এটাকে শূন্য লিখতে পারবো। এই টি সময় শূন্য হয় না, এম ভর একটা বস্তুর কিছু না কিছু আছে, এইগুলো শূন্য নয়, তাহলে নিশ্চয়ই ভি মাইনাস ইউ সমান শূন্য বলতে পারবো এর পরের স্টেপে। এরপরে আমি দেখতে পাচ্ছি ভি ইকুয়ালস টু ইউ। ভি ইকুয়ালস টু ইউ মানে কি, বেগের পরিবর্তন হয়নি, ইনিশিয়াল বেগ এবং ফাইনাল বেগ, প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের মান সমান, মান এবং দিক সমান, অর্থাৎ সমবেগে সরল লেখায় চলবে। এটা কোন সূত্রে বলা আছে? না ফার্স্ট ল অফ মোশন, নিউটনস ফার্স্ট লতে আমরা এটা পাই যে কোনো বস্তুর উপর যদি নেট ফোর্স এফ নেট যদি জিরো হয় তাহলে তার স্থির বস্তু অর্থাৎ ইউ যদি জিরো হয় ভিও হবে জিরো। স্থির থাকলে সে স্থির থাকবে, আর গতিশীল থাকলে সমবেগে সরল রেখায় চলতে থাকবে, অর্থাৎ তার প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ একই হবে। এই হলো গিয়ে নিউটনের ফার্স্ট ল। কোথা থেকে আমরা পেলাম? সেকেন্ড ল থেকে পেলাম। অর্থাৎ ফার্স্ট ল এবং সেকেন্ড ল কিন্তু দেখতে গেলে একই। এরপরে আমরা থার্ড লর আলোচনা করব, থার্ড ল অফ মোশন। সেখানে আমরা কি বলবো না কোনো দুটো বস্তু বা একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, সেই ক্রিয়া প্রতিক্রিয়াজনিত যে বল তাদের মধ্যে রিলেশন যে সূত্র থেকে আমরা পাই সেই সূত্রটা হলো থার্ড ল অফ মোশন, নিউটনের তৃতীয় গতি সূত্র। সেই সূত্রটা কি না, কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করা হয় তাহলে সে একটা বিপরীত প্রতিক্রিয়া দেয়, বিপরীতমুখী প্রতিক্রিয়া দেয়। এই ক্রিয়ার প্রতিক্রিয়া হলো সমান এবং বিপরীতমুখী। প্রত্যেক ক্রিয়া, যেটাকে নিউটন সাহেব স্টেটমেন্ট আকারে দিয়েছেন কী রকম না, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এইটা থেকে আমরা কি পাই না, আমরা এই সেকেন্ড ল থেকে বলো বা থার্ড ল থেকে বলো, এইগুলো থেকে আমরা যেটা পাই সেটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পদার্থবিদ্যা বা বিজ্ঞানের মূল ভিত্তি কি না, সব সময় আমরা এনার্জি নিয়ে আলোচনা করি। এনার্জি কতটা খরচ হলো, সে কোথায় গেল, এনার্জি ট্রান্সফার হলো, কেন এটা হলো, কেন ওটা হলো, এই সব নিয়ে আলোচনা করি। কিন্তু পদার্থবিজ্ঞানে আরেকটা সংরক্ষণ সূত্র রয়েছে, সেটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বলা যায়, কারণ কোনো ক্ষেত্রে সংঘর্ষ হোক বা যাই ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু একটা শক্তি সংরক্ষিত থাকে না, শক্তি সংরক্ষিত থাকে, একটা শক্তি কিন্তু চেঞ্জ হয়ে যায়, অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। অর্থাৎ বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো সংস্থার রৈখিক ভরবেগের মান অপরিবর্তিত থাকে। এটাই হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা পাই থার্ড ল অফ মোশন থেকে। আমরা একটা বস্তু যাচ্ছে উপরের দিকে, তার যে ঊর্ধ্বমুখে যে গতি, তার জন্য যে তার উপরে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হলো, কেন না ধরো একটা পাখি সে হাওয়ায় ঝাপটা দিচ্ছে, জানার সাহায্যে ক্রিয়া দিচ্ছে, তার জন্য তার উপরে হাওয়া প্রতিক্রিয়া দিচ্ছে, এই জন্য পাখিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রকেট পেছনের দিকে তার জ্বালানি বেরিয়ে যাচ্ছে দ্রুত হারে, এর ফলে তার একটা আপথ্রাস্ট সৃষ্টি হচ্ছে, ঊর্ধ্বমুখী ঘাত প্রযুক্ত হচ্ছে, তার জন্য সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম বহু উদাহরণ আছে যেইগুলো আমরা এই নিউটনস থার্ড ল থেকে, আমরা থার্ড ল অফ মোশন থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো একটা নৌকা থেকে তুমি পাড়ে উঠে এলে, নৌকাটা পিছিয়ে গেল, তুমি সামনে চলে এলে, কারণ তুমি ক্রিয়া করছো নৌকার ওপর, আর নৌকা তোমার উপর প্রতিক্রিয়া দিচ্ছে। এই কারণে আমরা বলি যে ক্রিয়া প্রতিক্রিয়া একটা বস্তুর উপর কাজ করে না, ভিন্ন বস্তুর উপর কাজ করে। এই কারণে ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। দেখো সেই কথা কিন্তু সবগুলোকে আমরা ক্লিয়ারলি বুঝতে হবে এবং সহজ মনে করতে হবে। সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ আমাদের কনফিডেন্সের জন্য বা আমাদের ভালো
কনসেপ্টের জন্য যেটা জরুরি আমাদের বিশ্বাস রাখতে হবে যে কোনো এখানে বুজরুকি নেই, এখানে হাইপোথিসিস, নিউটন একটা হাইপোথিসিস নিয়ে এসছেন, আলাদা কোনো সূত্র থেকে এই সূত্রগুলি তিনি পাননি, বরং তিনি এই সূত্রটা নিয়ে এসে কেপলারের গ্রহ উপগ্রহের প্রদক্ষিণ সংক্রান্ত সূত্র, নিউটন গ্যালিলিওর নানা রকম পরীক্ষামূলক যে সমস্ত থিওরি বের করেছিলেন তার প্রতিষ্ঠা, এছাড়াও অন্যান্যদের যে থিওরিগুলোর মধ্যে যে মিসম্যাচ ছিল সেই মিসম্যাচগুলোকে পূরণ করতে পেরেছিলেন। এই কারণে এটাকে হাইপোথিসিস বলা হয়, এটা অন্য কোনো ফর্মুলা থেকে নিয়ে আসা হয়নি, এই কারণে নিউটনস লজ অফ মোশন এগুলোকে হাইপোথিসিস বা প্রকল্প বলা হয়। এটাকে আমরা গ্রহণ করছি কেন না, এটা এস্টাবলিশড হয়েছে, এটা দ্বারা আমরা বিভিন্ন ঘটনার প্রমাণ করতে পারছি, এই কারণে নিউটনিয়ান মেকানিক্স এখনও বেঁচে আছে। নিউটন জন্মগ্রহণ করেছিলেন কত সালে বলেছিলাম? 1642 সালে, এবং নিউটন সাহেবের মহাপ্রয়াণ হয়েছিল 1727 সালে। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা তিনি পাবলিশ করেছিলেন 1684 সালে। তুমি ভাবো আজ থেকে কত বছর আগে, তার মাঝে কত থিওরির উত্থান পতন হয়েছে, কত থিওরি মডিফাই হয়েছে, কিন্তু নিউটনিয়ান মেকানিক্স এখনও বেঁচে আছে। সব ক্ষেত্রে যে সমানভাবে প্রযোজ্য, সব ক্ষেত্রে যে ট্রু, এটা কিন্তু বলা যায় না, কারণ আমরা আগেই বলেছি সায়েন্সের লাস্ট সে বলে কিছু হয় না, শেষ কথা বলে কিছু হয় না, প্রত্যেকটা থিওরি কিন্তু কোশ্চেনেবল, আনকোশ্চেনেবল বলে কিছু নেই, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা তাহলে দেখলাম যে নিউটনের 3টে সূত্র, এবং 3টে সূত্র থেকে আমরা কি কি জানতে পারি, কি কি ব্যাখ্যা দিতে পারি। এরপরে আমরা পরের অংশে আমরা কি করব না, বলের এই যে বল এবং ভরবেগের পরিবর্তনের ধারণা পেলাম, এরপরে বলের ঘাত বল এবং তার সঙ্গে ভরবেগের সম্পর্ক, রৈখিক ভরবেগের পরিবর্তনের কী সম্পর্ক রয়েছে, সেইটা নিয়ে আমরা পরের ভিডিও ক্লাসে আলোচনা করব। আমি মনে করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের জন্য এরপরে ভীষণ ভীষণ ভালো টপিক এবং ভালো ভিডিও নিয়ে আমি আসবো। তোমাদের যতটুকু সাহায্য করা যায়, যতটুকু তোমরা সুবিধা পেতে পারো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশানে, তার জন্য আমি সবসময় চেষ্টা করব। আর এই নিউটনিয়ান মেকানিক্স যে জানতে পারবে সে অনেকটা এগিয়ে থাকলো, অনেকের থেকে সে ভালো জায়গায় থাকলো, কারণ তুমি দেখবে কেমিস্ট্রিতে যে একটু ভালো পড়াশোনা করবে সে তো ভালো করবেই, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই 4টে সাবজেক্টে সবগুলোতেই ভালো করতে হবে, কিন্তু তুমি দেখবে একটা সাবজেক্টে যদি একটু ল্যাগ থাকে, অন্য সাবজেক্টে যত ভালো হও না কেন আলটিমেট তোমার রেজাল্ট আসে না। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি ক্রিকেট দেখতে খুব ভালোবাসতাম, সেখানে আমি দেখেছি একটা এ টিমের 2জন সেঞ্চুরি মেরেছে, তাদের দলের স্কোর অনেকটাই হয়েছে 300, কিন্তু অন্য টিমে দেখা যাবে 80, 70 এরকম করে অনেকে রান করে 300 পেরিয়ে গেছে। কেন এটা হলো না, এর অন্যান্যরা কন্ট্রিবিউট করতে পারেনি, হয়তো 2জন ভালো খেলেছে, বাকিরা কন্ট্রিবিউট করতে পারেনি, আর এখানে সবাই কন্ট্রিবিউট করেছে। আমরা যখন কোনো আমরা টেকনিক্যাল লাইনে যাব, ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, তখন আমরা পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এই 3টে কম্বিনেশানের উপর আমরা মার্কস ক্যারি করব। আর যখন আমরা কোনো মেডিকেল লাইনে যাব তখন পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে এর কন্ট্রিবিউশন যদি কমে যায় তাহলে তোমার এর কন্ট্রিবিউশন যাই থাকুক না কেন, এই দুটো ব্যাটসম্যানের মতো অবস্থা হবে, এরা ভালো রান করেও ফিজিক্স বায়োলজি, কেমিস্ট্রি বায়োলজি বা কেমিস্ট্রি ম্যাথ ভালো রান করেও পারলো না জিততে, এইরকম কন্ডিশন হবে। এটা আমি কিন্তু খুব খুব বিশ্বাস করি। তোমাকে 3টে সাবজেক্ট যে কোনো যা লাইনে যেতে চাও, এটা যদি তুমি টেকনিক্যাল লাইনে যেতে চাও এই কম্বিনেশান, আর যদি মেডিকেল লাইনে যেতে চাও তাহলে এই কম্বিনেশান, সেক্ষেত্রে তোমার এই 3টে থেকে কন্ট্রিবিউশন ভীষণ ভীষণ জরুরি, এইটা মাথায় রাখতে হবে। আর নিউটনিয়ান মেকানিক্স আমি বললাম যে ফিজিক্সে যদি 100 থাকে, 100%-এর মধ্যে 11 আর 12-এর পার্ট থাকে। 11-এ থাকে 45% থেকে 55% 11 থেকে আসবে, 12 থেকেও তাই 55% থেকে 45% আসবে। সেক্ষেত্রে 11 থেকে ভালো করতে গেলে, অর্থাৎ অর্ধেক কোশ্চেন যেটা আমরা বলছি যে তাপ বাদে, তাপের ঘটনা বাদে বা তাপ গতিবিদ্যা বাদে বেশিরভাগ আমরা এই নিউটনিয়ান মেকানিক্স বা ফোর্স দিয়ে সমস্তটাই বুঝতে হয়। এই কারণে আমাদেরকে এই নিউটনিয়ান মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স ভালো হয়ে থাকা মানে আমরা অনেকখানি এগিয়ে থাকলাম। আর আমি তোমাদেরকে সেইভাবে পরে ক্লাসগুলো দেবো যাতে তোমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারো, কিন্তু তোমাদের হার্ডওয়ার্ক আমার এই চেষ্টাকে সফল করে তুলবে। উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।